বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স চূড়ান্ত পর্বের ছাত্ররা, অনলাইন তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, সমাজতান্ত্রিক গণতন্ত্রের আলোচনা করতে গিয়ে ভ্লাদিমির ইলিচ লেনিনকে নিয়ে। প্রিয় ছাত্ররা, পৃথিবীর আলো বাতাসে আজও যেমন সকলের সমান অধিকার, সম্পদ আর সুযোগে মানুষের সম অধিকারের স্বপ্ন দেখে গেছেন অনেকে। অনেক বিদ্রোহ হয়েছে, জীবন প্রক্রিয়া বদল হয়নি বা তাৎক্ষণিক কিছু সুফল মিলেছে। কিছু বিপ্লব হয়েছে, মানুষের জীবনে মানবিক সমাজ, সমতার সমাজ নির্মাণের সূচনা। এরকম এক বিপ্লব রুশ বিপ্লব। আজকে আমরা রুশ বিপ্লব ও বিপ্লবের প্রাণ পুরুষ ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদান আলোচনা করব। প্রিয় ছাত্ররা, মার্কস ও এঙ্গেলসের উত্তরসূরি বিপ্লবী দার্শনিক, রাশিয়ায় সংগঠিত 1917 সালে বলশেভিক বিপ্লবের অবিসংবাদিত নেতা, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক সর্বহারাদের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন জন্মগ্রহণ করেছিলেন 1870 সালে রাশিয়ার ভলগার তীরবর্তী সিমবির্স্ক নামক স্থানে, যেটি কাজান প্রদেশে। মূলত মার্ক্সীয় চিন্তা ভাবনার আলোকে বিংশ শতাব্দীর ইতিহাসে নতুন পর্যায়ের সমস্যার বিচার, বিশ্লেষণ ও সমাধানে লেনিনের কৃতিত্ব। জন্মের পর সিমবির্স্কে ছোটবেলায় তার বেড়ে ওঠা পরিবেশে তিনি কৃষক মজুরদের কঠিন জীবন দেখেছেন নাবিকদের পরিশ্রম, সংখ্যালঘু জনগোষ্ঠীর পর পুলিশি অত্যাচার। একটি শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সন্তান ভ্লাদিমির, যার পিতা ইলিয়া নিকোলোভিচ ছিলেন প্রাথমিক বিদ্যালয় সমূহের একজন পরিদর্শক, মাতা মারিয়া আলেকজান্দ্রভনা ছিলেন একজন বিদুষী মহিলা। সেরকম একটি পরিবারে তৎকালীন রাশিয়ার শাসন ব্যবস্থার আলোকে, যেখানে গণতন্ত্র বা মানবাধিকারের বিষয়গুলি লঙ্ঘিত হচ্ছিল, বিপ্লবী ভাবধারায় অনুপ্রাণিত হওয়াই স্বাভাবিক এবং সেরকমই ছিল লেনিনের পরিবার। 1887 সালে বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ লেনিনের বড় ভাই আলেকজান্ডারকে জার আলেকজান্ডার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এই সময় থেকে লেনিন আরও বেশি বিপ্লবী ভাবধারায় অনুপ্রাণিত হন। বস্তুত লেনিন তার ছদ্মনাম, যেটি 1900 সালের দিকে শুরু হয়েছিল, ইলিচ বলে পারিবারিকভাবে তাকে সম্বোধন করা হতো, ভ্লাদিমির তার নাম। কাজান বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময় থেকে তিনি ছাত্রদের অধিকার আদায় সংক্রান্ত বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং এ সময়ে তিনি প্রথমবার গ্রেপ্তার হন। সেই গ্রেপ্তারের ঘটনা সম্পর্কে পরে তিনি বলেছিলেন যে দারোগাটি তাকে গ্রেপ্তার করেছিল, তিনি তাকে শিক্ষাদানের ভঙ্গিতে বলেছিলেন, হই হাঙ্গামা করে কি হবে ছোকরা, শেষটা তো এই দেয়াল। তিনি বলেছিলেন, দেয়াল তবে ঘুণে ধরা, ধাক্কা দিলেই ভেঙে পড়বে। ভাইয়ের যে সন্ত্রাসবাদী পদ্ধতি বিপ্লবের, সেটিকে পরিত্যাগ করে তিনি বেছে নিয়েছিলেন বিপ্লবী গণসংগঠনের মধ্যে দিয়ে সমাজ বিপ্লব সাধনের পথ। তার চিন্তা চেতনাকে আরও বেশি প্রভাবিত করেছিল গ্রেপ্তার থেকে মুক্তির পর, যখন তিনি প্রচুর পড়াশোনা করছিলেন,
অর্থনীতি, রাজনীতি, দর্শনের উপর। কার্ল মার্কসের দাস ক্যাপিটাল এই সময়ে তার চিন্তা চেতনাকে গভীরভাবে প্রভাবিত করে এবং এই সময় থেকে তিনি গোড়া মার্ক্সবাদী হয়ে ওঠেন। 1885 সালে পশ্চিম ইউরোপ ভ্রমণে যান লেনিন। সেই সময় প্লেখানভ, আলেকজান্ডার, এমানসিপেশন অব দ্য লেবার গ্রুপ এর প্রতিষ্ঠাতাদের সাথে সুইজারল্যান্ডে তার সাক্ষাৎ হয় এবং তাদের এই সাক্ষাৎ এবং আলোচনা পরবর্তীতে রাশিয়ায় কমিউনিস্ট দল গঠনে, সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের একটি বীজ সেখানে উক্ত হয়েছিল বলা যায়। 1892 সালে সামারায় তিনি আইন ব্যবসা শুরু করেন, তবে অতি অল্প সময়ে তিনি সেটি ছেড়ে দিয়ে মূলত মার্ক্সবাদী প্রচারণা এবং সমাজ বিপ্লবের বিষয়ে কাজ করে গেছে। সেন্ট পিটার্সবার্গে থাকাকালে সোশ্যাল ডেমোক্র্যাট গ্রুপের সক্রিয় সদস্য হয়ে উঠে মার্ক্সীয় তত্ত্ব প্রচারে আত্মনিয়োগ করেন এবং শ্রমিক শ্রেণীর সাথে সহযোগিতার ব্যাপারে এই সময়ে তিনি সচেতন হন, গুরুত্ব আরোপ করেন। 1898 সালে নাজেজদা কনস্টান্টিনোপল স্ত্রুপকায়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি বিপ্লবী এক নারী, আজীবন স্ত্রী, বন্ধু, সহযোদ্ধা হিসেবে কাজ করে গেছেন এবং স্ত্রুপকায়ার বাড়িটি কমিউনিজমের বিপ্লবী আদর্শ প্রচারের এক কেন্দ্রভূমি হয়ে ওঠে। প্রিয় ছাত্ররা, লেনিনের রাজনৈতিক জীবন 31 বছর স্থায়ী হয়। এই জীবনের প্রথম পর্যায়ের কথা আমরা আগেই বললাম, যেখানে মার্ক্সীয় আদর্শ প্রচার, জ্ঞান লাভ এবং প্রচারের কাজে তিনি নিজেকে এবং এর মধ্যে দিয়ে কিভাবে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণ করা যায় সেই বিষয়ে ছিল তার কর্মপ্রয়াস। দ্বিতীয় পর্যায়ে বর্ষিয়ান নেতা প্লেখানভের মেনশিভিক সহ সকল নরমপন্থী সমাজতন্ত্রবাদীদের আদর্শিক যুদ্ধে তিনি পরাজিত করেন। বলশেভিক দলের নেতৃত্বে অক্টোবর বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যান রাশিয়াকে। এই পর্বের শেষ 3 বছরে সুইজারল্যান্ডে থেকে তিনি পার্টির কর্ম পরিচালনা করেন এবং প্রথম বিশ্বযুদ্ধের শেষে স্বদেশে প্রত্যাবর্তন করেন। ইত্যবসরে 1900 সালের গোড়ার দিকে মিউনিকে আশ্রয় গ্রহণ করে ইস্প্রা, যার অর্থ অগ্নিস্ফুলিঙ্গ, এই পত্রিকা প্রকাশ করেন এবং এর মাধ্যমে মতাদর্শ রাশিয়ানদের কাছে পৌঁছে দিয়ে বিপ্লবী আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করেন। ইস্প্রা পত্রিকাতেই তিনি পেশাদারী বিপ্লবী পার্টি গঠনের আহ্বান জানান। 1902 সালে লন্ডনে তিনি ট্রটস্কির সংস্পর্শে আসেন। 1903 সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে বলশেভিক পার্টি গঠন করেন। 1905 সালে অভ্যুত্থানে জারের নির্মম অত্যাচারে পর্যুদস্ত হন। 1907 সালে ফিনল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন। 1910 সালে প্রাবদা পত্রিকা প্রকাশ হয় এবং প্রিয় ছাত্ররা, 1912 সালে লেনা অঞ্চলে শ্রমিক হত্যার পর শ্রমিকেরা এই প্রাবদা পত্রিকা তুলে ধরে তাদের বিদ্রোহের প্রকাশ ঘটিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় লেনিন তার আন্তর্জাতিক ভূমিকায় অবতীর্ণ হন। যুদ্ধের সাম্রাজ্যবাদী চরিত্র তুলে ধরে বিভিন্ন দেশের সোশ্যাল ডেমোক্র্যাট যারা যুদ্ধে শাসক শ্রেণীকে সহায়তা করার নীতিতে ছিল তাদের মুখোশকে অনাবৃত করেন। শ্রেণী বিশ্লেষণের মাধ্যমে এই সাম্রাজ্যবাদী যুদ্ধের চরিত্র উন্মোচন করেন। তার রাজনৈতিক জীবনের চূড়ান্ত পর্যায়ে 1917 সালের অক্টোবর বিপ্লবের মধ্যে দিয়ে সোশ্যাল ডেমোক্র্যাট দলের চূড়ান্ত বিজয় হয় এবং লেনিন
নব উদ্যমে সোভিয়েত ইউনিয়ন গঠন করে সমাজতন্ত্র বাস্তবায়নের পথে অগ্রসর হন। লেনিন এর রচনাবলী কয়েকটি বইয়ের কথা তোমাদের বলাই হলো, এবং এছাড়াও তিনি দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া, হোয়াট ইজ টু বি ডান, imperialism, the highest stage of capitalism, the state and revolution, April thesis, socialism and war ছাড়া আরও বহু লেখা তিনি লিখে গেছেন, যেটি 55 খণ্ডের কালেকটিভ ওয়ার্কসের মধ্যে আমরা দেখতে পাই। এ পর্যায়ে ছাত্ররা লেনিনের মতবাদ বা লেনিনবাদ সম্পর্কে আমরা আলোচনা করব। এক কথায় লেনিনের চিন্তা ভাবনা ধ্যান ধারণাকে লেনিনবাদ বলে অভিহিত করা যায়। মার্ক্সবাদ বিকাশের নতুন পর্যায়ের স্মারক এটি। প্রিয় ছাত্ররা, পরিবর্তিত ঐতিহাসিক পরিস্থিতিতে মার্ক্স এঙ্গেলসের তত্ত্বকে এগিয়ে নেওয়ার জন্যে মার্ক্সীয় দর্শনের বাস্তব প্রয়োগ রাশিয়াতে করার প্রত্যয়ে তার যে মতবাদ, যে মতামত, সেইগুলিকেই লেনিনবাদ বলা হয়। বস্তুত লেনিন বিবর্তনবাদী সমাজতন্ত্রবাদীদের কবল থেকে মার্ক্সবাদের বিশ্বজনীনতা ও বিপ্লবধর্মিতার বৈশিষ্ট্যগুলিকে মুক্তি সাধন ও বিপ্লবী যে দর্শন, সেটিকে সাম্রাজ্যবাদ প্রলেতারিয়েতের বিপ্লবের প্রেক্ষিতে পুনর্বিশ্লেষণ করেন। এটি হচ্ছে লেনিনবাদের মূল কথা। যে একটি সংজ্ঞা তোমাদের এখানে দেওয়া হয়েছে সেটি বটমোরের, যিনি বলেছেন, লেনিনিজম ইজ দ্যাট টেন্ডেন্সি উইদিন মার্কসিস্ট থট which the major theoretical contribution of Lenin to revolutionary Marxism. মার্ক্সের ঘনিষ্ঠ সহযোগী স্ট্যালিন এভাবে বলেছিলেন, লেনিনিজম ইজ মার্কসিজম in the era of imperialism and the proletariat revolution. Leninism is the theory and tactics of the proletariat revolution in general, the theory and tactics of dictatorship of proletariat in particular. Leninism is the further development of Marxism. অর্থাৎ এই বর্তমান যে ঔপনিবেশিক ব্যবস্থা ধসে পড়ার যে যুগ, সাম্রাজ্যবাদ আর প্রলেতারীয় বিপ্লবের যে যুগ, বিশ্বায়নের সমাজতন্ত্র ও কমিউনিজমের জয়যাত্রার যে যুগ, সেই যুগের মার্ক্সবাদ হচ্ছে লেনিনবাদ। লেনিনবাদের প্রকৃত পরিচয় তার 55 খণ্ডের কালেক্টেড ওয়ার্কসের মধ্যেই পাওয়া যায়। মার্ক্সবাদকে তিনি গ্রহণ করেন একটি মূল নীতি ও পূর্ণাঙ্গ ধর্মবিশ্বাস রূপে এবং বাস্তব অবস্থার প্রেক্ষিতে তার কর্মসূচির পথ নির্দেশক হিসেবে। প্রিয় ছাত্ররা, এবার আমরা সোভিয়েত সমাজতন্ত্রের সাথে পরিচিত হই। সোভিয়েত ইউনিয়নে কিভাবে সমাজতন্ত্র প্রবর্তন করা হবে এবং এই ব্যবস্থার কাঠামো কেমন হবে, এপ্রিল থিসিসে লেনিন এ মনোভাব ব্যক্ত করেন। সমাজতন্ত্র বা বিপ্লবী সাম্যবাদ মার্ক্সবাদের বাস্তব রূপ, এর রূপদান করেন লেনিন। বিপ্লবপন্থী সমাজবাদীগণ বিবর্তনমূলক সমাজতন্ত্রকে অস্বীকার করে বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম করতে প্রয়াসী। তাদের মতে শ্রেণী সংঘাত পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য আর রাষ্ট্র বিত্তবান শ্রেণীর হাতিয়ার। সুতরাং দখল করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা, যেটি বলশেভিক বিপ্লবের মধ্যে দিয়ে রাশিয়ায় এসেছিল। এবং তোমরা যদি সেই সময়কার রাশিয়ার অবস্থা সম্পর্কে জানতে চাও, তাহলে একটি ছোট বই
দুনিয়া কাঁপানো 10 দিন, যার লেখক জন রিড, সেইটি পড়ে তোমাদের জানার আগ্রহকে তৃপ্ত করতে পারে। ছাত্ররা সাম্যবাদীদের প্রধান লক্ষ্য সমাজতন্ত্রবাদকে চিরদিন স্থায়ীভাবে কায়েম করা নয়। তাদের মতে সমাজতন্ত্র একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মাত্র, যা প্রলেতারিয়েতের নিরঙ্কুশ শাসনাধীনে সুসংহত হয়ে উঠতে পারে। প্রিয় ছাত্ররা, সমাজতন্ত্র থেকে সাম্যবাদী সমাজে উত্তরণী লেনিনের সাম্যবাদী মতবাদের চূড়ান্ত কথা। এরকম একটি অবস্থা বা ব্যবস্থা তিনি তৈরি করতে চেয়েছিলেন, যেখানে শ্রেণী বৈষম্য থাকবে না, মানুষেরা তার যোগ্যতা অনুসারে কাজ করবে, প্রয়োজন অনুসারে জীবন উপকরণ পাবে, রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে, ব্যক্তির শাসনের জায়গায় বস্তুর শাসন রূপান্তরিত হবে। গভর্নমেন্ট অফ দ্য পার্সনস উইল বি অ্যাডমিনিস্ট্রেশন অফ থিংস। এবং এই ব্যবস্থাকেই সোভিয়েত ইউনিয়নে অক্টোবর বিপ্লবের মধ্যে দিয়ে তিনি কার্যকর করতে চেয়েছিলেন। এবারে প্রিয় ছাত্ররা, আমরা আলোচনা করব লেনিনের প্রলেতারিয়েত বিপ্লব সম্পর্কে। মার্কস ও এঙ্গেলস, তোমরা জানো প্রিয় ছাত্ররা, ইতিহাসের বাস্তব বিশ্লেষণের ভিত্তিতে এ সিদ্ধান্তে এসেছিলেন পুঁজিবাদের ধ্বংস ও সর্বহারাদের বিপ্লব অনিবার্য। সর্বহারাদের মধ্যে তারা দেখেছিলেন সেই সামাজিক শক্তি যা সমাজের বৈপ্লবিক পুনর্গঠনে সক্ষম। লেনিন তাদের এই বৈপ্লবিক ভবিষ্যৎবাণীকে নতুন ঐতিহাসিক পরিস্থিতিতে অভিজ্ঞতার ভিত্তিতে রাশিয়াতে প্রয়োগ করেন। মার্ক্সবাদ মূলত একটি বিপ্লবী তত্ত্ব এবং তাকে রাশিয়ার মতো একটি অনুন্নত দেশে, যেখানে এই 20 শতাব্দীর গোড়ার দিকেও পুঁজিবাদের বিস্তার তেমন হয়নি, সেখানে কি করে এই বিপ্লবকে সফল করা যাবে, সেই মার্ক্সীয় দর্শনের আলোকে তার তত্ত্বগত ও কৌশলগত দিক নিরূপণ করে এ তত্ত্বের মূল রেখা তিনি প্রণয়ন করেন তার স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থ। লেনিনের মতে প্রায়োগিক ও বৈজ্ঞানিক অর্থে বিপ্লব হলো এক শ্রেণীর কাছ থেকে অন্য শ্রেণীর কাছে ক্ষমতা হস্তান্তর। কিভাবে, সে বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বলেননি, পরে যেটি বাস্তবায়িত হয়েছে। তবে মূল কথা হচ্ছে বিপ্লবের রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর। ম্যাকফারসন বলেছিলেন এভাবে, শক্তি প্রয়োগ করে বা এর ভয় দেখিয়ে যদি রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় এবং এই ক্ষমতাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে প্রয়োগ করা যায়, তাহলে তাকে বিপ্লব বলা যায়। মার্ক্সবাদীরা বলেন কমিউনিস্ট ইস্তেহারই এই বিপ্লব তত্ত্বের প্রধান উদ্বোধক। তোমাদের খেয়াল থাকতে পারে ইস্তেহারের শেষ অংশে মার্ক্স ও এঙ্গেলস বলেছিলেন, কমিউনিস্ট বিপ্লবের আতঙ্কে শাসক শ্রেণীরা কাপুর, শৃঙ্খল ছাড়া প্রলেতারিয়েতের হারাবার নেই কিছু, জয় করবার জন্যে আছে সারা দুনিয়া, দুনিয়ার মজদুর এক হও। 19 শতকের গোড়া শেষ হওয়ার পূর্বেই মার্ক্সবাদ বহুমাত্রিক শাখায় বিভক্ত হয়ে যায়, যেটি ফেবিয়ানবাদ, সংস্কারবাদ এবং অন্যান্য কর্মপ্রয়াসের মধ্যে দিয়ে লক্ষ্য করা যায়। এবং তারা অনেকেই বিপ্লবের চরিত্র ও কৌশল নিয়ে বিভিন্ন মুখী মতামতের অধিকার। খোদ রাশিয়াতেই এই বিপ্লবের পথ আর কৌশল নিয়ে সমাজতন্ত্রীরা দুইটি ভাগে ভাগ হয়ে যায়, বলশেভিক ও মেনশেভিক। লেনিন এই বলশেভিক দলের পথিকৃৎ ছিলেন।
এবং যারা বিবর্তনবাদী তারা মনে করতেন মার্ক্সের তত্ত্ব অনুযায়ী সে বিবর্তনের যে প্রক্রিয়া সেই অনুসারে বুর্জোয়া বিপ্লবের আগে বুর্জোয়া বিপ্লব ছাড়া সমাজতান্ত্রিক বিপ্লব হতে পারে না, যেটা তৎকালীন রাশিয়ায় যে পরিস্থিতি তাতে বিপ্লবের যে পটভূমি সেটি রাশিয়াতে নেই। লেনিনের মতে বৈপ্লবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখনই মনে করা হবে যখন সংকট কোনো একটি অংশে সীমাবদ্ধ না থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে। শাসকেরা পুরনো পদ্ধতি অনুসারে শাসন করতে ব্যর্থ হবে, অপরপক্ষে যারা শাসিত তারাও পুরনোকে বদলে ফেলার জন্য উদগ্রীব হবে। এই বৈপ্লবিক পরিস্থিতি এটাই। তবে বৈপ্লবিক পরিস্থিতি দেখা দিলেই যে বিপ্লব হবে বিষয়টি তাও নয়। লেনিনের মতে জনগণকে প্রস্তুত থাকতে হবে বিপ্লবকে গ্রহণের জন্যে, বিপ্লব করার জন্যে। যেহেতু যে কোনো বিপ্লবে করতে গেলে যে যন্ত্রণা, কষ্ট, ত্যাগ করতে হয় তা সহ্য করার মানসিকতা এবং সেটিকে ফেস করার দক্ষতা যদি না থাকে তাহলে প্রতি বিপ্লবীরা পুনরায় বিপ্লবের সুফলকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা দেন, যেটি ফরাসি বিপ্লবের পরেও আমরা দেখেছি যে মানুষের জন্য সমতা ভিত্তিক সমাজ নির্মিত হয়নি। লেনিনের মতে লেনিনের হাত ধরেই শ্রমিক শ্রেণীর মুক্তি সংগ্রাম সংঘ জন্ম নিল, যা ছিল শ্রমিক শ্রেণীর আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত বিপ্লবী পার্টির সূত্রপাত। লেনিন রাশিয়ার মার্ক্সবাদী দলগুলিকে একত্র করার জন্যে চেষ্টা করেছিলেন। স্ক্রা নামে যে পত্রিকা তিনি বের করেছিলেন তার মাধ্যমে বিপ্লবের জন্যে যে মতাদর্শিক বিতর্ক যুদ্ধ সেটি তিনি চালিয়ে যেতে থাকেন। এরই মাধ্যমে রাশিয়ায় একটিমাত্র সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠিত হয়। লেনিন চমৎকারভাবে আইনি মার্ক্সবাদী ও সুবিধাবাদী অর্থনীতিবিদদের আপসহীন মতকে খণ্ডন করেন। আইনি মার্ক্সবাদীরা, প্রিয় ছাত্ররা, আইনি লড়াই আর পার্টির নিয়মতান্ত্রিক পথের মধ্যে দিয়ে সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল, আর সুবিধাবাদী অর্থনীতিবিদেরা শ্রমিকদের চাওয়া পাওয়া, তাদের অর্থনৈতিক বিষয়ের সাথে সম্পর্কিত রাজনৈতিক বিষয় পর্যন্ত এটি ব্যাপৃত হওয়ার মতে তারা ছিলেন না। এগুলিকে তিনি ফেস করেন এবং তার বই হোয়াট ইজ টু বি ডান এই গ্রন্থে তিনি এসব ভ্রান্ত মতবাদকে খণ্ডন করেন। 1901 থেকে 4 পর্যন্ত রাশিয়ায় বিপ্লবের আন্দোলনের জোয়ার শুরু হয়, কিন্তু পার্টির দ্বিতীয় কংগ্রেসে একক পার্টি গঠন আর তার নিয়মাবলী নিয়ে দুই ভাগ হয়ে যায়, বলশেভিক ও মেনশেভিক পার্টি, এবং তাদের মধ্যে আরও বেশি মতভেদ তীব্র হয় সংগঠনের প্রশ্নে। লেনিন তার পার্টির সংগঠন সম্পর্কিত নীতিমালাগুলি তুলে ধরেন ওয়ান স্টেপ ফরওয়ার্ড, 2 স্টেপ ব্যাক এই বইয়ের মাধ্যমে। প্রিয় ছাত্ররা, 1905 সালের যে বিপ্লবের যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে লেনিন ঘোষণা করেন ধনতন্ত্র থেকে সমাজতন্ত্রে উত্তরণের একমাত্র ও সংক্ষিপ্ত পথ হচ্ছে বিপ্লবের মধ্যে দিয়ে অগ্রসর হওয়া। তার ধারণা মাত্র একদিনের বিপ্লবে যা সম্ভব হতে পারে শান্তিপূর্ণ পদ্ধতিতে শতবর্ষেও তা সম্ভব হয় না। মার্ক্সীয় তত্ত্ব অনুযায়ী বিপ্লবের কাজ ধনতন্ত্রের অবসান ঘটিয়ে সমাজতন্ত্রের পথে গিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তর সাধন করা। এই বিপ্লবকে বলা হয় সমাজ বিপ্লব।
একমাত্র সমাজ বিপ্লবী সমাজের সর্বস্তরে ব্যাপক রূপান্তর ঘটায়। কিন্তু এই বিপ্লবের সাথেই সমাজবাদ আসে না। সমাজবাদ আসে রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে। রাজনৈতিক বিপ্লব রাষ্ট্র ক্ষমতা দখল করে পুঁজিপতিদের সম্পদের দুর্গ থেকে হটিয়ে দিয়ে প্রলেতারিয়েতরা সব কিছুর আয়ত্তে আনে। মার্ক্সীয় তত্ত্বে এই রাজনৈতিক বিপ্লবকে বলা হয় প্রলেতারিয়েত বিপ্লব। প্রলেতারিয়েত বিপ্লবের লক্ষ্য হলো কেবল রাষ্ট্র ক্ষমতা দখল নয়, বরং সমাজবাদ স্থাপন, অর্থাৎ একটি শ্রেণীহীন শোষণহীন সমাজ গঠন। এই বিপ্লব প্রশস্ত রাজপথ ধরে আসে না, তাকে অনেক বন্ধুর পথ অতিক্রম করে আসতে হয়। লেনিনের মতে কেবলমাত্র সতর্কতার সাথে বুঝে শুনে বিপ্লবী তৎপরতা অবলম্বনের মধ্যে দিয়েই প্রলেতারিয়েতের বিজয় নিশ্চিত হয়। অবশ্য সে বিপ্লব যদি ঠিক সময় মতো সংগঠিত হয় এবং বস্তুনিষ্ঠভাবে সম্ভাব্য পদক্ষেপের মাধ্যমে নিজেকে নৈতিক দিক দিয়ে সীমাবদ্ধ রাখে। লেনিন নিশ্চিত ছিলেন মার্ক্সীয় তত্ত্বের মধ্যে এরূপ একটি বিপ্লবী কর্মসূচির অভ্রান্ত চার্ট ও দিগদর্শন নিহিত রয়েছে। তবে লেনিন নিজেই কিছু রাশিয়ান বিপ্লবের প্রেক্ষিতে পরিস্থিতির সাথে তার বিপ্লবের তত্ত্বের মার্ক্সীয় তত্ত্বের মধ্যে নতুন দিক সংযোজন করেছিলেন। যেমন তোমাদের বললাম প্রিয় ছাত্ররা, যে রাশিয়ায় সেই সময়ে পুঁজিবাদের যে অবস্থা, তাতে পুঁজিবাদের সাথে সংগ্রামের মধ্যে দিয়ে যে সমাজতন্ত্র কায়েম হবে সেরকম অবস্থা ছিল না। এবং রাশিয়ার শ্রমিকেরা আন্দোলনের ক্ষেত্রে কৃষক এবং তাদের জীবনযাপনে কৃষক শ্রেণীর উপরে তাদের ছিল নির্ভরতা। লেনিন কৃষকদেরও বিপ্লবের অংশীদার করেন, বরং বুর্জোয়াদের উপর তিনি বিশ্বাস করেননি। নির্ভর করাকে বাতিল করেন তিনি, কারণ বুর্জোয়াদের আঁতাত ছিল সরকারের সাথে। সুতরাং লেনিনের বিকল্প ছিল না। গ্রাম অঞ্চলে তিনি নতুন স্কোয়াড গঠন করলেন, রিভলিউশনারি ডেমোক্রেটিক ডিক্টেটরশিপ অব দ্য প্রোলেতারিয়েট অ্যান্ড পিজেন্ট্রি। লেনিনের এই ফর্মুলা মার্ক্সবাদের নতুন সংযোজন। বাস্তব অবস্থাকে গুরুত্ব দিয়ে কৌশল বদলে নিয়েছিলেন তিনি। তার মতে concrete political aims must be set in concrete circumstances. All things are relatives, as all flow and all thing changes. সাম্রাজ্যবাদী এই যুগে প্রলেতারিয়েতের বিপ্লব অনিবার্য, এ ছিল লেনিনের ধারণা। এবং আধুনিক বিশ্বের বিপ্লব যে বিশ্ব বিপ্লবে রূপ নিতে যাচ্ছে, এটিও ছিল তার ভবিষ্যৎবাণী।